এমন কোনো খাবার আছে যেগুলো খাওয়া উচিতই না? যত প্যাকেট খুলে খাবার আমরা খাবো তত আমাদের শরীরে ক্ষতি হবে। 2024-এ দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে মেটাবলিক ডিসঅর্ডার বলে যে টার্মটা আমরা বুঝি সেটা সবচেয়ে বেশি পরিমাণে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আচরণটা কতটা ভালো? ইন্টারমিটেন্ট ফাস্টিং যারা করেন তারা সবাই কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন। কিটো ডায়েটটা? আমি কার্বোহাইড্রেট খাবো না, আমি প্রোটিনই খাবো, ফ্যাটই খাবো, তবেই আমি ওয়েট লস করবো, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। সর্ষের তেল খাবেন না, সর্ষের তেল খেলে ক্যান্সার হয়। হাই গাইস, আমি সুমন আর পডকাস্টওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর, যেটা আপনার আমার প্রতিদিনকার জীবনের পার্ট অফ লাইফ। আজকের পডকাস্টটার টপিক হলো ডায়েট, যেটা বাংলা পডকাস্ট ইন্ডাস্ট্রিতে এর আগে কোনোদিনও হয়নি। আর আজকে আমাদের পডকাস্টের গেস্ট হলো ডায়েটিশিয়ান সুইতা সিনহা বসাক, যাকে নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা হবে। আজকে আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে যে কি আমাদের প্রতিদিনকার লাইফে খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কোন সময় খাওয়া উচিত, কতটা পরিমাণে খাওয়া উচিত। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। সো ওয়েলকাম সুইতা সিনহা বসাক অন পডকাস্টওয়ালা। তো কেমন আছো দিদি? খুব ভালো আছি। ওকে, আজকের আমরা যে পডকাস্টটাতে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়গুলো, সেগুলো সবার জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এখন যতটা আমরা বাইরের জিনিসপত্রগুলো খাই সেগুলো আমাদের লিভারের পক্ষে অতটা বেশি ভালো না। অনেকে অনেক কিছু ডায়েট করে, সেগুলো কি ঠিক করছে না ভুল করছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তা সবার প্রথমে যেটা আমার কোয়েশ্চেন থাকবে সেটা হলো যে ডায়েটিশিয়ান কি, ডায়েটিশিয়ানের কাজগুলো কি? ওকে, ডায়েটিশিয়ান হচ্ছে প্রধানত যারা ডায়েট নিয়ে পড়াশোনা করছে বা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছে, তারপর তারা প্র্যাকটিস করছে। ইটস আ প্যারামেডিক্যাল, নট ফর দ্য মেডিকেল, মানে MBBS আমরা পড়ি না, এটা প্যারামেডিক্যাল অ্যাসপেক্টে হয়। এবং ডায়েটিশিয়ান হচ্ছে আমরা যে খাবারটা খাই, যেটা আমাদের শরীরের মেন যে জিনিসটা, যেটা আমরা বাইরে থেকে খাচ্ছি, যেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, সেইটা কিভাবে খাবো, সেটা বডিতে আমাদের কিভাবে ইউটিলাইজ হচ্ছে, আমরা কতটা শক্তি পাবো, যদি কোনো রোগ হয় সেখান থেকে ফুড কিভাবে আপনাকে বাঁচাবে, এইটা প্রধানত ইটস রিলেটেড টু দ্য ডায়েটেটিক্স। এবং ডায়েটিশিয়ান এগুলো নিয়েই পড়াশোনা করে এবং সেগুলোই একটা থেরাপিউটিক অ্যাসপেক্টে বলবো, একটা মানুষের সুস্থ হতে গেলেও ডায়েটিশিয়ানের একটা বিরাট বড় ভূমিকা আছে। ওকে ওকে, তা তুমি নিউট্রিশনিস্টের কথা বললে, নিউট্রিশনিস্ট যারা হয় তারাই কি ডায়েটিশিয়ান হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। নিউট্রিশনিস্ট হচ্ছে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছে, নিউট্রিশন নিয়ে পড়ার পর সে একাডেমিক্সেও যেতে পারেন, তারা ফার্মাসিউটিক্যালের লাইনেও যেতে পারেন, যেখানে কি হয় নিউট্রিশন রিলেটেড কাজকর্ম করা হয়, সেখানে তিনি PhDও করতে পারেন, রিসার্চও করতে পারেন। দে অল আর নিউট্রিশন ফ্যাটার্নিটি, দে অল আর নিউট্রিশনিস্ট। বাট ডায়েটিশিয়ান হচ্ছে তারাই যারা মেনলি থেরাপিউটিক ডায়েটটা দেবে, মানে কোনো রোগ যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ক্যালোরি মেপে ডায়েটটা হিসেব করব না। আমরা যারা নর্মাল সাধারণ, আমাদের জন্য কোনো রোগ নেই, কোনো রকম অসুবিধা নেই, সেক্ষেত্রে আমরা অত ক্যালোরি মেপে খাই না। বাট যাদের ক্ষেত্রে খুব ক্যালোরি রেস্ট্রিকশন করতে হয়, কোনো ডিজিজ হচ্ছে, সেই অ্যাসপেক্টে কোন নিউট্রিয়েন্টস বেশি খাবো, কোন নিউট্রিয়েন্টস কম খাবো, সেইটার জন্য একজন হসপিটালে আমাদের রীতিমতো ইন্টার্নশিপ করতে হয়। মাস্টার্স পাস করার পর হসপিটাল ইন্টার্নশিপ করতে হয়। সেই হসপিটাল ইন্টার্নশিপে এই থেরাপিউটিক প্র্যাকটিক্যালটা প্রধানত দেয়, এটা ডায়েটিশিয়ানদের জন্য এবং তখনই তারা ডায়েটিশিয়ান হিসাবে প্র্যাকটিস করতে পারে। বাট সব নিউট্রিশনিস্ট কিন্তু ডায়েটিশিয়ান নয়, কারণ প্রত্যেকে পার্টিকুলার থেরাপিউটিক অ্যাসপেক্টে ডায়েট চার্ট বানান না। তারা অনেক ফিল্ড আছে, অ্যানিমাল নিউট্রিশন ফিল্ড আছে, রিসার্চের ফিল্ড আছে, একাডেমিক্সের ফিল্ড আছে, প্রফেসর যারা পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে একটা বিশাল ফিল্ড আছে, স্পেস নিউট্রিশন ফিল্ড আছে, এখন স্পেস নিউট্রিশন প্রচন্ড পরিমাণে রিসার্চ চলছে। তো নিউট্রিশনটা প্রতিটা অ্যাসপেক্টে নিউট্রিশন রিলেটেড, বাট ডায়েটিশিয়ান পার্টিকুলারলি ফর থেরাপিউটিক, কারণ তাদের ডায়েট চার্টটা প্র্যাকটিস করতে হয় নিউট্রিশনাল অ্যাসপেক্টে, মেডিকেল অ্যাসপেক্টে। ওকে, আচ্ছা, সময়ের সাথে সাথে আমাদের খাবার দাবারেরও চেঞ্জেস হচ্ছে। সেক্ষেত্রে 2024-এ দাঁড়িয়ে এখন মানুষ যেই সব ধরনের খাবার দাবারগুলো খাচ্ছে, তার ফলে
হেলথ রিলেটেড, ডায়েট রিলেটেড কি কি প্রবলেমগুলো ফেস করতে হতে পারে আচ্ছা, বা হচ্ছে? 2024-এ দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে মেটাবলিক ডিসঅর্ডার বলে যে টার্মটা আমরা বুঝছি সেটা সবচেয়ে বেশি পরিমাণে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। মেটাবলিক ডিসঅর্ডার কি? একটা কোনো ডিজিজ না, এটা অনেকগুলো ডিজিজের অ্যাসপেক্টে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বলি। যেমন সেখানে ওবেসিটি থাকবে, সেখানে হরমোনাল ইমব্যালেন্সের জন্য ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, ইউরিক অ্যাসিড বেশি হবে, ট্রাইগ্লিসারাইডস বডি সেরামের মধ্যে বেড়ে যাবে। এই সমস্ত সমস্যাগুলো একসঙ্গে আমরা বলি মেটাবলিক ডিসঅর্ডার। এটা কোনো পার্টিকুলার একটা কারণেই যে হচ্ছে সেরকম না, ইটস অল রিলেটেড টু দ্য লাইফস্টাইল ডিসঅর্ডার। মানুষ যত এখন ফার্স্ট, তাদের লাইফটা এত ফার্স্ট, তারা নিজেদের বাড়ি, আমরা যেমন বলি হোমমেড হোমমেড যে খাবার সেটা সবচেয়ে বেশি ভালো, বাট আমাদের হাতে কিন্তু এতটাই আমরা রোজগার জীবনে এতটাই ব্যস্ত যে আমরা সেটুকু সময় কিন্তু পুরোপুরি দিতে পাই না। তো আমরা অনেকটাই ডিপেন্ড করে যাচ্ছি বাইরের খাবারের উপর, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, রেডি টু ইট, যেটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে সেই খাবারের উপর আমরা ডিপেন্ড করে যাচ্ছি, যেটার জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ঢুকছে, বিভিন্ন ধরনের আদার্স যে সমস্ত জিনিসগুলো, কালার্স বলো, ফ্লেভার্স বলো, সেগুলো প্রত্যেকটা ইজ রিলেটেড টু দ্য কেমিক্যালস, সেই এক্সট্রা কেমিক্যালস গুলো আমাদের বডিতে ঢুকছে এবং তার জন্য আমাদের মেটাবলিক প্রসেসে প্রবলেম হচ্ছে। এখন কোশ্চেন আসবে মেটাবলিজম কি, মেটাবলিক প্রসেস কি, হোয়াট ইজ দিস? সেটা হচ্ছে, ধরো একটা মেশিন, যে কোনো একটা মেশিন যখন কোনো রকম কিছু রান করছে, জানবে একটার সাথে একটা ইন্টাররিলেটেড হয়। কারণ একদিকে তুমি সাইকেল যখন চালাচ্ছ, তুমি প্যাডেল করছো, তার সঙ্গে চাকাটা ঘুরছে, সেই চাকাটার অ্যাসপেক্টে সামনের চাকাটা ঘুরছে, তুমি যদি একটা থামিয়ে দাও তাহলে কিন্তু সবটা উল্টো পাল্টা হবে, একদম তাই না? এবং ওই চেনটা কি করছে, সমস্ত জিনিসটা সাইকেলটা ঘোরাতে সাহায্য করছে, সাইকেলের চেনটা। বডিটা হচ্ছে সেম, ইটস আ ওয়ান টাইপ অফ সিস্টেম, যেটা প্রত্যেকটার সঙ্গে রিলেটেড টু দ্য নিউট্রিশন, রিলেটেড টু দ্য হরমোনস, রিলেটেড টু দ্য এনজাইমস, তার সঙ্গে মাসল আছে, তার সঙ্গে নার্ভ টিস্যুস আছে, তার সঙ্গে এনভায়রনমেন্ট আছে, এভরিথিং আছে, প্রত্যেকটা একটার সঙ্গে একটা রিলেটেড, এবং প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করে হরমোনস। সো একটা এক্সট্রা কেমিক্যালস যদি আমার বডিতে বারবার আসতে থাকে, সেক্ষেত্রে তো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে না, কারণ নিউট্রিশন ইজ অল রিলেটেড টু দ্য কেমিস্ট্রি রিঅ্যাকশনস। ইটস আ ভেরি ইন্টারেস্টিং, মানে আমাদের বডিতে প্রত্যেকটা জিনিসের পিছনে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, একটার সাথে একটা রিঅ্যাকশন। এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর উপর আমাদের প্রত্যেকটা জিনিস নির্ভর করে, বডির প্রত্যেকটা সাইন অ্যান্ড সিমটম নির্ভর করে। এবার এই কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো যদি আমার অন্য কোনো পার্টিকেলস সেখানে বারবার চলে আসে, তো সেই কেমিক্যাল রিঅ্যাকশনস গুলোর প্রবলেম হবে না। এটা পুরোটা একটা বায়োকেমিস্ট্রির ওপর, পুরো একটা ওয়ান টাইপ অফ কেমিস্ট্রির ওপরই পুরো নিউট্রিশনটা দাঁড়িয়ে আছে, এবং এই জন্য আমাদের শরীরে ইন্টারনাল বিভিন্ন সমস্যা হচ্ছে, যেটা আমাদের এই সমস্ত মেটাবলিক ডিসঅর্ডার গুলোকে একসঙ্গে আনছে। তার সঙ্গে ক্যান্সার আছে, আরো অনেক ডিজিজ আছে রিলেটেড টু অল। ওকে, মানে খাবার ভুলভাল হলে ক্যান্সারেরও সমস্যা দেখা দিতে পারে? অবশ্যই। ওকে, খাবার এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা গাড়িটা চলছে কি, তুমি পেট্রোলটা দিচ্ছ তবেই সেটা চলছে। আমাদের ক্ষেত্রেও সেম, আমরা মেডিসিনটাও একটা কেমিক্যাল যেটা বাইরে থেকে খাচ্ছি, অ্যান্ড ফুড, বেসিক জিনিস হচ্ছে ফুড। মার উম্ব থেকে, মানে বাচ্চা যখন জন্ম নিচ্ছে তখন থেকে ফুড ইজ ইম্পর্টেন্ট। ফুড না হলে তার কোনো বৃদ্ধিও হবে না, তার ওয়েট গেইনও হবে না। ঠিক সেরকম একটা পেশেন্ট যখন হসপিটালে ভর্তি থাকে, সে যদি কোমায়ও থাকে, তাকেও আমাকে কোনো না কোনো ভাবে হোক, সে ন্যাসোগ্যাস্ট্রিক দিয়ে হোক, আমাকে সেটা ভেন দিয়ে হোক, তাকে ফুড আমায় দিয়ে যেতে হবে। ফুড ছাড়া আমার বডি কিন্তু চলবে না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা কেমিক্যালসই আমরা বলতে পারি, যেটা আমাদের বডিকে পুরো চালাচ্ছে। তো ইটস আ ভাস্ট এরিয়া বলা যায় এটা। ওকে, আচ্ছা, যদি যে খাবারগুলো আমরা খাচ্ছি এখন, যে বাইরের খাবারগুলো আমরা খাচ্ছি, যে বাইরের ফাস্ট ফুড বেশি ক্ষতি করে নাকি প্যাকেজিং ফুড যেগুলো কিনে আনছি, এরকম অনেক সময় ফ্রোজেন জিনিস আমরা কিনে আনি, মাছ মাংস সবকিছু এখন সুপার মার্কেটগুলোতে ফ্রোজেন পাওয়া যায়, সেক্ষেত্রে ওগুলো বেশি ক্ষতি করছে, কোনটাতে বেশি ক্ষতি হয়? আচ্ছা, প্রথমত বলবো, যত প্যাকেট খুলে খাবার আমরা খাবো তত আমাদের শরীরে ক্ষতি হবে। যে কোনো খাবার যখনই প্যাকেট খুলছে, প্যাকেট করা মানেই কিন্তু সেখানে প্রিজারভেটিভ দিতে হবে।
সেটা যে কোনো ধরনের হতে পারে, তাতে সোডিয়াম কন্টেন্ট অনেক বেশি থাকে, তাতে সুগারস অনেক বেশি থাকে, প্রচুর ফ্লেভার্স অ্যাড করা থাকে। ওকে। তো যত এখন ম্যাক্সিমাম খুব কম বয়সে পেশেন্টরাও আসে যাদের সুগার হয়ে যাচ্ছে, যাদের পিসিওডির সমস্যা, পিসিওএস সমস্যা আসছে, তাদেরকে প্রত্যেক আমরা যত প্যাকেট খাবার যত আমরা খাবো, রেডি টু ইট, রেডি টু প্রসেসড করা, তাতে বেশি সমস্যা হয়। এবার বলবে বাইরের খাবার, আমাদের কলকাতার অফিস পাড়াগুলোতে তো ফুড স্টল ভর্তি এবং সেখানে মানুষ খাচ্ছে, এবং প্রত্যেকের বলবো না যে সঙ্গে করে নিয়ে আসা সম্ভব হয়, এটা একদম ঠিক। সেক্ষেত্রে মেন সমস্যাটা হচ্ছে বাসি বা কতটা ধুলো, কতটা হাইজেনিক, এটা একটা ডিপেন্ড করছে নাম্বার 1। এটা তো বলা যায় না, কারণ যেরকম স্টল যেরকম এটা মেনটেন করে, হাইজেন ইজ ভেরি ভেরি মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তেলটা বারবার ব্যবহার করা হচ্ছে, ফ্রাই পারপাস, যদি কোনো আজকে যে তেলটাই আমি ভাজলাম, কালকে যদি আমি সেই তেলটাই আবার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু কার্সিনোমা হওয়ার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্লাস বাইরে যে সমস্ত যদি ফ্রেশ ফুড আমি পাই, তাহলে কিন্তু আমি সেটা খেতে পারি। আর সত্যি কথা বলতে এখন আমাদের খেতে হবে, তাহলে আমরা মানুষ খাবে কি বাইরে, এত ফুড স্টল, তাহলে আমরা খাবোটা কি? আমাদের চেষ্টা করতে হবে বাড়ি থেকে যতটা পরিমাণ খাবার খেয়ে বেরোনোর, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওখান থেকে সেই ফুডটাই খাবো যেটা ফ্রেশ হবে, যাকে আমি চিনি, অনেকদিন ধরে স্টল আছে, তিনি যদি জানেন তবেই সেটা খেতে পারেন। নাম্বার 3 হচ্ছে সেখানে ফ্রুটস উনি খেতে পারেন, তবে অবশ্যই এটা কেটে রাখা নয়, সামনে কেটে দেবে, ফ্রেশ ফুড, এটা খুব দরকার। এইগুলো চুজ যদি উনি করতে পারেন তাহলে অনেকটা বেটার অপশন, বাট হাইজিনটা ইজ ভেরি ক্রুশিয়াল পার্ট এদের জন্য অন্তত। ওকে, আচ্ছা, আমরা আলোচনা করছি, বারবার আমাদের কথাতে আসছে যে ক্যান্সার এখন প্রচুর বড় পরিমাণ একটা ক্ষতিকারক জিনিস মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে যে এমন কোনো খাবার আছে যেগুলো খাওয়া উচিতই না ডায়েটের ক্ষেত্রে, যেটাতে ক্যান্সারের পরিমাণটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়? আচ্ছা, এরকম তো বহু উদাহরণই আছে। তার মধ্যে একটা বলবো যে তেল, বেশি পরিমাণে তেল না, কোয়ালিটি অফ অয়েল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে পাম অয়েলটা ইউজ হয় ওটা কতটা ক্ষতিকারক? পাম অয়েল তো একদমই খাওয়ার জন্য বলবো ওতে না করাটাই ভালো। অনেক বড় বড় রেস্টুরেন্টও পাম অয়েল ইউজ করে, মিশিয়ে ইউজ করা হয়। সেক্ষেত্রে আমরা সচরাচর বাড়িতেও যারা ইউজ করে তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা রিফাইন অয়েল ইউজ করুন, অথবা সর্ষের তেল, পাতি সর্ষের তেল, ভালো সর্ষের তেল। অনেকে এরকম বলতে যে সর্ষের তেল খাবেন না, সর্ষের তেল খেলে ক্যান্সার হয়, নট নেভার। যত ধরনের তেল আছে সবকটার মধ্যে মুফা আছে, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, সেটা সর্ষের তেলে সবচেয়ে বেশি পরিমাণে আছে। ওকে, ইটস ভেরি গুড ফর আওয়ার হেলথ। তেলটা কম খাওয়া উচিত? কম বলবো না, ধরুন তেলের ইউজটা কিভাবে করবেন সেটা ইম্পর্টেন্ট। ধরুন আমি একটা তেলে ভাজছি, আজকে কোনো একটা কিছু ডিপ ফ্রাই হলো, ওকে, সেই তেলটা রেখে দিলেন, পরের দিন আবার তাতে ডিপ ফ্রাই করছেন, এইটাতে সমস্যা হবে। কারণ যখনই তেলটা ফ্রাই করছেন তারপর তেলটা রেখে দিচ্ছেন, তার মধ্যে কিছু কেমিক্যাল তৈরি হয় যেটা ক্যান্সার তৈরি করতে পারে। পরের দিন আবার সেটাকেই আপনি রিহিট করছেন, করে সেটাতেই আবার ভাজাভুজি করছেন, তাহলে ওতে যে পার্টিকেলটা তৈরি হচ্ছে সেটা প্রধানত ক্যান্সার প্রডিউসিং। ওকে, আচ্ছা, তা ক্যান্সারের বিষয়টা আমরা জানলাম। এবার হলো যে অনেকে অনেক ধরনের ডায়েট করে নিজের থেকে, কিছু জানলো না, শুনলো না, নিজের থেকে খাওয়া কমিয়ে দিল, কমিয়ে দিল, এই জিনিসগুলো কতটা ক্ষতি করতে পারে? প্রচন্ড পরিমাণে ক্ষতি করতে পারে, কারণ প্রত্যেকের বডির কম্পোজিশন আলাদা, বয়স আলাদা, ফুড হ্যাবিট আলাদা হতে পারে, হাইট, ওয়েট, সমস্ত কিছু, মেটাবলিক রেট আলাদা। তো যদি ডায়েট করার কোনো কারণে প্রয়োজন হয়, ডায়েট করা মানে হয় আপনি রিডিউসিং ডায়েট করবেন ওয়েট লসের জন্য, বা ডায়াবেটিস হয়েছে থেরাপিউটিক ডায়েট, বা হাইপারটেনশন হচ্ছে, এনি অ্যাসপেক্ট যদি কোনো ডায়েট করতে হয়, প্লিজ টক টু এনি এক্সপার্ট, ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত একদম। এবং সেখান থেকে আমি মানলাম যে আপনি কিছু রেস্ট্রিকশন করতে চান, আপনার সেরকম কোনো অসুবিধা নেই, বাট আপনার কিছুদিনের জন্য হয়তো মনে হচ্ছে আপনার একটু ল্যাথার্জি লাগছে, কি আপনার ওয়েট গেইন হচ্ছে, আপনি প্লিজ কথা বলুন, কারণ আপনার বডির কি অসুবিধা আছে সেটা কিন্তু আমি জানি না। হঠাৎ করে কেউ ইন্টারমিটেন্ট ফাস্টিং সাপোজ প্রচুর পরিমাণে সবাই করছে, একদম ইন্টারমিটেন্ট ফাস্টিং যারা করেন তারা সবাই কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন না,
এটা করা উচিত না, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে। ওকে, যেমন ইন্টারমিটেন্ট ফাস্টিং আমরা প্রেসক্রাইব করব কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে, সেটা প্রেসক্রাইবড হয়। বাট আগে আমি এই ফাস্টিংটার বিষয়ে যদি একটু বলে দাও ডিটেলসে, যে এটা কেমন ভাবে হয় ইন্টারমিটেন্ট ফাস্টিংটা। আচ্ছা, ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রধানত 16:8 বা 12:12 এরকম অ্যাসপেক্ট হয়। এটাগুলো কি, 16 ঘন্টা আমি ফাস্ট করব, 8 ঘন্টা আমি খাবো। মানে আমার ফিডিং আওয়ার্স হচ্ছে 8 আওয়ার্স, 8 ঘন্টাটা আমার খাবার জন্য, বাকি উইন্ডোটা পোর্শনটা আমি খাবো না। এটা কেন করা হয়? কারণ আমি আমার যে খাবারের যে কনজাম্পশনটা, ফুড কনজাম্পশন, সেই কোয়ান্টিটিটা কমানোর জন্য। এরম নয় যে আমি 16 ঘন্টা ফাস্ট করার পর বাকি 16 ঘন্টা পুরো গ্যাপটা আমি 8 ঘন্টায় মিটিয়ে নেবো, সেটা না। বাট আমি যদি ফাস্টিং এ থাকি তাহলে আমার টাইমটা কমলো, তাহলে আমার ফুড কনজাম্পশনটা কমলো। এটার জন্য মেন হচ্ছে এটা মোটো ফর ইন্টারমিটেন্ট ফাস্টিং। কিন্তু এই 16:8 এইটা কিন্তু আমাদের রিকমেন্ডেড নয়, একদমই রিকমেন্ডেড নয়। কারণ বডির মেটাবলিক রেট, বডির ফাংশনের জন্য এটা কিন্তু আমরা প্রেসক্রাইব করতে পারি না। এবং আমি বলবো যদি আমার রেসপেক্টে ধরো কারোরই করা উচিত নয়। যদি 12:12 করা যায় অনেক সেফ, এবং এটা প্রুভেন। আমার প্রচুর ক্লায়েন্টস যারা এগুলো ফলো করেছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন 12:12। এইবার বলতে হবে এটা কিভাবে করবে, ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কিভাবে করবে। কেউ মনে করলো আমি সকাল থেকে উঠলাম, আমি দুপুর 12টা পর্যন্ত ফাস্টটা করব, তারপরে আমি খাওয়া দাওয়া করব। 16 ঘন্টা করতে গেলে মোটামুটি ওরকমই হচ্ছে। ধরুন রাত্রি 8টায় যদি আপনি লাস্ট খান, পরের দিন 8টা পর্যন্ত 12 ঘন্টা, তারপর 9, 10, 11, ওই 12টা 1টা 2টো পর তারপর খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে দুপুর 2টো থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আপনি খাচ্ছেন, বাকি পুরোটা অফ। এক্ষেত্রে কি সমস্যা হয়, আমাদের বডি এনভায়রনমেন্টের সঙ্গে একটা রিদম আছে আমাদের বডির, ঠিক আছে। সকালে যখন সূর্য ওঠে তখন আর্লি মর্নিং এ আমাদের এক্সারসাইজ করতে বলা হয়। হ্যাঁ, একদম। হ্যাঁ, তাতে বলা হয় যে ফ্যাট বার্ন হবে। কেন বলা হয়? কারণ ওই সময় আমাদের মেটাবলিক রেট সবচেয়ে বেশি থাকে। ওকে, আর যত ইভিনিং এর দিকে যাবে, যত সানসেটের দিকে যাবে, তত কি বলা হয়, খাবার কম খান। রাত্রিবেলা যত বেশি খাওয়া হয় তত ওয়েট গেইন হয়। কেন? সেই সময় আমাদের মেটাবলিক রেট কমতে থাকে। আমি এই কথাটাতে আসছিলাম যে অনেকে বলে যে 6টার পর খাওয়া উচিত না, বা সূর্যাস্ত যাওয়ার পর খায় না অনেকে। এই কারণেই বলা হয় যে আমাদের মেটাবলিক রেটটা ওই সময় কমতে থাকে। তো আমাদের তারপরেও তো আমরা খুব একটা হাঁটতে যাই না, হজম শক্তিটা অত বেশি কাজ করে না। হজম শক্তিটাও তখন আস্তে আস্তে ধীরে হয়। 2 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে মেটাবলিক রেটটাও তার ধীরে হয়। তাহলে কি আমরা তারপরে আমাদের খাটাখাটনিটাও কিন্তু অতটা হয় না, তো আমাদের বডিতে ওটা স্টোর হতে থাকে। বাট এক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে কি হয়, আমি দুপুর 12টা বা 2টো পর্যন্ত আমি পুরো স্টপ করে দিলাম, কিছুই খেলাম না। আমি যে উইন্ডোটা চুজ করছি তখন কিন্তু আমাদের ধীরে ধীরে মেটাবলিক রেট কমছে। তাহলে আমি যদি সকালের উইন্ডোটা চুজ করি, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, এই উইন্ডোটা যদি আমি চুজ করতে পারি 12 ঘন্টা, তারপরে 12 ঘন্টা আমি যদি অফ দিই, তাহলে আমার যে সময়টা মেটাবলিক রেট হাই, আমি সেই সময়টাকে ইউটিলাইজ করলাম। তাহলে যে খাবারটা আমি খাচ্ছি সেটা প্রপারলি ইউটিলাইজড হলো। রাইট? সো আমি সেকেন্ড উইন্ডোটা ওইভাবে আমাদের টাইম ডিস্ট্রিবিউশনটা করে যদি আমরা চুজ করতে পারি সায়েন্টিফিক্যালি, সেটা অনেক বেশি আমাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয় বা সেটা কাজ করে। বাট এই ধারণাটা সবার থাকে না। সবাই সোশ্যাল মিডিয়া, গুগল, এগুলো দ্বারা একটা উইন্ডো চুজ করে নেয় যে এই টাইমটা আমি করবো। বাট আপনার বডির ক্ষেত্রে সেটা কতটা এফেক্টিভ এইটা জানাটা। এখন অনেক ইনফ্লুয়েন্সারও আছে যারা নানান ধরনের ডায়েটের বিষয়ে বলে দিচ্ছে, কিন্তু কার সেটা কার্যকারী হবে আর কার হবে না সেটা কেউ জানে না, কিন্তু করতে লেগে যায় জিনিসটা। তা এরকমই একটা ডায়েট আছে, সেটা হলো কিটো ডায়েট। কিটো ডায়েটটা কি? কিটো ডায়েটটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং। আমাদের বডি 3টে জিনিস আমরা মেন খাই, একটা কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট, আরো কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, ভিটামিন, মিনারেলস, সেগুলো খুব অল্প পরিমাণে লাগে, সেটা আমি এখন যাচ্ছি না। মেন যে জিনিসটা, এই 3টে নাম আমরা প্রত্যেকে জানি, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। আমাদের বডি সবচেয়ে সহজলভ্য হিসেবে কার্বোহাইড্রেটকে ইউজ করে তার শক্তি পাওয়ার জন্য। মানে বডি জানে ওকে আমি ইজিলি ভাঙতে পারবো, ওকে আমি ইউজ করব। ও কিছুটা স্টোর করে রাখে, বাকিটাও ইউটিলাইজ করে। বাট যদি এক্সেস পরিমাণে আমি কার্বোহাইড্রেট খাই, তাহলে ও কি করবে, ও এক্সট্রাটাকেও স্টোর করে দেবে ফ্যাটে। ওকে, এটা হচ্ছে কার্বোহাইড্রেট গেল। প্রোটিনের কাজটা কি? প্রোটিন হচ্ছে এভরিথিং। বডির ইমিউনিটি গ্রো করে, বডির হরমোন তৈরি করতে কাজে লাগে, বডির উৎসেচক বিভিন্ন এনজাইম তৈরি করতে কাজে লাগে, এভরিথিং করতে এ কাজ করছে।
ফ্যাট কি কাজ করে? ফ্যাটের প্রচুর ইম্পর্টেন্স কাজ আছে, প্রচুর হরমোনস আছে যেগুলো ফ্যাট দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা সেল তৈরি হচ্ছে সেটা ফ্যাট দিয়ে তৈরি হয় এগুলো, এবং এই ফ্যাট আমাদের বডিতে স্টোর হয়ে থাকতে পারে। ওকে, বাট এরা অতটা না পারলেও এর স্টোরেজ খুব ভালো, ফ্যাট আমাদের বডিতে স্টোর হয়ে থাকতে পারে, অ্যাডিপোজ টিস্যু আছে সেখানে সে স্টোর হয়ে থাকতে পারে। ওকে, এই তিনটের মধ্যে কিটো ডায়েট হচ্ছে এই ফ্যাটটাকে অ্যাজ আ মেইন সোর্স অফ এনার্জি হিসেবে ইউজ করা, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট, দ্যাট ইজ কিটো ডায়েট। ঠিক আছে, বাট কিটো ডায়েটের একটা সমস্যা হচ্ছে ইউজুয়ালি আমাদের বডি কার্বোহাইড্রেটকে ইউজ করছে অ্যাজ আ ফুড সোর্স বা অ্যাজ আ এনার্জি সোর্স হিসেবে, সেক্ষেত্রে বডি সেইভাবে অভ্যস্ত। যখন কিটোন বা ফ্যাটটাকে আমি ভাঙছি বা আমি যে খাবারটা খাচ্ছি সেটা মেইনলি রিচ ফ্যাটটাকে ফুড ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করা হচ্ছে, তখন তিনটা জিনিস তৈরি হয়, কিটোন বডি আমাদের বডিতে তৈরি হয়। যদি প্রচুর পরিমাণে কিটোন বডি আমাদের বডিতে তৈরি হয়ে যেতে পারে তাহলে কিন্তু সেখান থেকে কিটোসিস রোগ হয়। কিটোসিস হচ্ছে ওয়ান টাইপ অফ ডিজিজ যেটা কিন্তু খুবই খারাপ। তো কিটো ডায়েটটা ইজ রেকমেন্ডেড ফর সাম ডিজিজ, বাট সেটা কিন্তু সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমার বডিতে কিটো ডায়েট একটা অ্যাডভার্স এফেক্ট হতেই পারে। আমি বলবো কারো সুপারভিশন ছাড়া, কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সুপারভিশন ছাড়া কিটো ডায়েট ফলো করা উচিত নয়। এবং তার থেকে আমি বলবো ব্যালেন্স ডায়েটে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। কিটো ডায়েটে মেইনলি যদি কেউ কিটো ডায়েট করছে তাহলে তার খাবারে কি কি থাকে অন্তত? কিটো ডায়েটে ফ্যাট রিচ যেগুলো থাকে, ফ্রুটস এর মধ্যে তারা অ্যাভোকাডো খায়, এরকম বাটার থাকে, পিনাট বাটার থাকে, তারপরে বিভিন্ন ধরনের নাটস থাকে, কার্বোহাইড্রেট প্রায় থাকে না বললেই চলে, প্রোটিন থাকে, চিকেন এগুলো ওরা থাকে। তো মেনলি ফ্যাটের ওপরেই ফার্স্ট ফ্যাট, নেক্সট প্রোটিন, নেক্সট কার্বসটা খুবই কম থাকে, মানে ফুড সোর্স হিসাবে বললাম, এইভাবে ডিস্ট্রিবিউশনটা হয় মেনলি। আচ্ছা, ফ্যাটের কথা শুনে একটা কথা মনে পড়লো, সেটা হলো যে ঘি, দেশি ঘি, বাটার, এগুলো অনেকে খেতে বলে, এগুলো কি খাওয়া শরীরের পক্ষে ভালো নাকি ক্ষতিকারক? আচ্ছা, ফ্যাট কিন্তু আমাদের শরীরে দরকার, এটা নয় যে ফ্যাট আমাদের শত্রু। ফ্যাট একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের বডিতে সত্যিই দরকার। আমাদের বডি যদি কোথাও কেটেও গেল সেখানটা জুড়বে কি দিয়ে? নিশ্চয়ই সেল তৈরি হবে, সেল দিয়ে তবে প্রত্যেকটা সেলের ওপরে যে কভার থাকে ইম্পর্টেন্টলি ফ্যাট লাগবে, ফ্যাট ছাড়া কভারটা তৈরি হবে না। বিভিন্ন হরমোনস, প্রচুর জিনিস, ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার ফ্যাটটা আমি খাবো কিভাবে? একটা হচ্ছে প্রাণীজ ফ্যাট আছে, একটা হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট আছে। প্রাণীজ ফ্যাট মানে যেটা আমরা অ্যানিমালস থেকে পাচ্ছি, সেগুলো প্রধানত শক্ত হয়, সেগুলো প্রধানত তেল হয় না, আর উদ্ভিজ্জ থেকে পাচ্ছি সেটা তেল হয়, লিকুইড ফর্মে হয়। তো অবশ্যই ঘি খাওয়া ভালো, বাটার খাওয়া ভালো, কিন্তু সেটা অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে খাওয়া দরকার, কারণ ওটা যেহেতু শক্ত ওর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে বা আমাদের এটা ইজিলি স্টোর হয়ে যায় আমাদের বডিতে, এবং এটা বডির হাইপারটেনশন বাড়ায়, ট্রাইগ্লিসারাইড বাড়াতে পারে, সেই জন্য লিমিটেড অ্যামাউন্টে খাওয়া যায়। এবং অবশ্যই উদ্ভিজ্জ তেলটা বেটার অপশন। তেল আমরা রোজের রান্নায় ইউজ করি, সেটা খাওয়া যেতেই পারে, কারণ ওটা আনস্যাচুরেটেড, ওটা অনেক ভালো এফেক্ট আমাদের বডিতে আছে। ওকে, আচ্ছা, এখন অনেকে নন ভেজ খায়, আবার অনেকে ভেজ খায়, তা সেক্ষেত্রে যারা ভেজ খাচ্ছে তাদের প্রোটিন সোর্সগুলো অনেক কমে যায়, যে অনেক কম জিনিস আছে তাদের জন্য, আর যারা নন ভেজ খাচ্ছে তাদের জন্য অনেক মাল্টি জিনিস আছে। তা সেক্ষেত্রে যারা ভেজ আর নন ভেজ যারা খাচ্ছে তাদের ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত? মানে সারাদিনে সে কিটো ডায়েটও যাচ্ছে না, একটা নর্মাল ডায়েট সে করতে চায়, তার ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত? আচ্ছা, যারা ভেজিটেরিয়ান, যারা নন ভেজিটেরিয়ান তাদের বলবো তাদের প্রোটিনের ঘাটতি হওয়াটা ঠিকঠাক হয়ে যায়, প্রোটিনের ঘাটতি সচরাচর হয় না, কারণ তারা যদি ভেজ বা নন ভেজ দুটোর ক্ষেত্রেই আমি যদি কমনলি বলি, তিনটে খাবার মেন খেতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর মাঝখানে দুটো মিল, শর্ট মিল যেটা মিড ডে মিল এবং ইভিনিং স্ন্যাক্স, এই টোটাল ডিভিশন হওয়া উচিত। প্রত্যেকের এই ব্রেকফাস্টের ক্ষেত্রে বলবো প্রোটিন যেন থাকে। ওকে, দুজনের ক্ষেত্রেই। আমি যদি নন ভেজ হই তাহলে আমি এগ খেতে পারি, আর যদি আমি ভেজ হই, ভেজ বা নন ভেজ দুজনেই বোথ মিল্ক খেতে পারে, পনির খেতে পারে, ছানা খেতে পারে, দই খেতে পারে, যে কোনো একটা ফুড সোর্স যেন থাকে। কার্বোহাইড্রেট অবশ্যই থাকবে, সিম্পল কার্বোহাইড্রেট না, কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিছু রাখা উচিত। তার সাথে ফ্রুটস,
বা যে কোনো টাইপ অফ নাটস এগুলো রাখা যেতে পারে। দই মানে এখানে টক দইকে বোঝানো হয়? টক দইকে বোঝানো হয়েছে। আচ্ছা, ইভিন মিড ডে মিল হিসাবে আপনি যে কোনো ফ্রুটস নিতে পারেন বা নাটস যে কোনো কিছু নিতে পারেন। এরপরে আসছে লাঞ্চ, ভেজ এবং নন ভেজ দুজনের ক্ষেত্রে রাইস অর রুটি এটা তো থাকছে সিরিয়াল হিসেবে, আমি যদি ধরে নিই ইন্ডিয়ান ফুড হিসেবে। সবজি থাকছে ভেজ নন ভেজ বোথ, বাট ভেজ এর ক্ষেত্রে আমি বলবো পনির, সয়াবিন, টফু, এনি টাইপ অফ দিস খেতে পারেন। সেখানে ডাল, ইটস ভেরি গুড। কোন ডালটা এখানে স্পেসিফিক? নট প্রত্যেকটা ডালে, পালসেস গ্রুপে প্রত্যেকটাতেই সিরিয়ালস থেকে প্রোটিন বেশি পরিমাণে থাকে, তো সেটা তারা খেতেই পারে। রাজমা, সয়াবিন ইজ ভেরি গুড অপশন, এগুলো তারা খেতে পারেন। আর নন ভেজের ক্ষেত্রে অবশ্যই মাছ, মাংস অনেকগুলোই অপশনস থাকছে, তা সেগুলো তারা খেতে পারেন। এবার আসছে ডিনারের ক্ষেত্রে। ডিনারের ক্ষেত্রেও বলবো যে সিরিয়াল প্রোডাক্টটা কম করতে হবে, ভেজ নন ভেজ বোথ দুজনদের ক্ষেত্রেই। সবজিটা রাখতে হবে, অবশ্যই শাক সেখানে থাকবে না, নট লিফি ভেজিটেবলস, কারণ সেটা ডাইজেশনের প্রবলেম হতে পারে। সবজি ডিনারের জন্য, ডিনারের জন্য। দুপুরে সেটা শাকটা খেতে দুপুরে তারা খেতেই পারেন। রাতের ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, যে কারণে শাক জাতীয় জিনিসটা অ্যাভয়েড করুন। ইজি কুকড ফর্মে আপনি যে কোনো সবজি খান, তার সাথে ইজি টু ফর্মে প্রোটিন কিছু রাখুন অবশ্যই বলবো। কারণ ভেজদের ক্ষেত্রে বলতে পারি আপনি পনির খান, কারণ মিল্ক প্রোটিন ইজ ভেরি গুড, রাত্রের জন্য খুব ভালো, ঘুম আসতেও খুব সাহায্য করে মিল্ক জিনিসটা। আর যারা নন ভেজ তারা তো পনিরও খেতে পারবেন, তারা চিকেনও খেতে পারবেন, তারা ফিশও খেতে পারবেন, বাট ফিশ ইজ ভেরি রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড চিকেনের তুলনায়, বাট তারা চিকেনও খেতে পারবেন। এইভাবে যদি আমরা ডিস্ট্রিবিউট করি সারাদিনের ফুডটা, তাহলে দুজনদের ক্ষেত্রেই প্রোটিনের আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্ট সেটা অনেকটা পূরণ হয়ে যাবে। ওকে, এখন অনেকের ডায়াবেটিসটা খুব কমন একটা রোগ হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে ডায়াবেটিস যাদের হচ্ছে বা যারা ডায়াবেটিসে ভুগছে তাদের কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত? আর ডায়াবেটিস কি মানে শুধু মিষ্টি খেলেই জিনিসটা হচ্ছে? এটাও একটা খুব বড় কোয়েশ্চেন। ভেরি রিসেন্ট রিসার্চে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষ প্রায় ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে যাবে, মানে এত পরিমাণে ডায়াবেটিস বাড়ছে। সেটা প্রধানত মেটাবলিক ডিসঅর্ডার। আমরা জানি ইনসুলিন হরমোন সেখানে ঠিকঠাক কাজ করতে পারে না, তাই ডায়াবেটিস হয়। যেগুলো টাইপ 1 ডায়াবেটিস বলবো, সেক্ষেত্রে সেটা জেনেটিক, সেটা তাদের ক্ষেত্রে সেইভাবে ট্রিটমেন্ট হয়। আর যেটা টাইপ 2 ডায়াবেটিস সেটা প্রধানত আমরা তৈরি করি, আমাদের লাইফস্টাইলে তৈরি হয়, আমাদের ভুল লাইফস্টাইলে ভুল খাওয়া দাওয়ার জন্য তৈরি হয়। তো সেখান থেকে এটা যদি আমরা কারেকশন করতে চাই, প্রথমে 3টে জিনিস আছে যাদের ডায়াবেটিস হয়ে যায় তাদের ক্ষেত্রে, 3টে অ্যাসপেক্ট মেনটেন করতে। একটা হচ্ছে এক্সারসাইজ, যার কোনো রকম অল্টারেশন হবে না। নাম্বার 2 হচ্ছে ডায়েট। নাম্বার 3 হচ্ছে মেডিকেশন। মেডিটেশন অনেক কাজ করে। মেডিকেশন ওকে, এই 3টে অ্যাসপেক্টে ডায়াবেটিসের ট্রিটমেন্ট হয়। 1 নাম্বার হরমোন কন্ট্রোল করার জন্য বা অন্যরকম আদার্স যে সমস্ত প্যারামিটার্স বডি সেগুলো কন্ট্রোল করার জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু না পারে অন্তত WHO রেকমেন্ডেশন অনুযায়ী ওয়াকিং, 4 থেকে 5 দিন ওয়াকিং করুন, সেটা অন্তত হবে 15 থেকে 20 মিনিটের জন্য। নাম্বার 2 হচ্ছে ডায়েট। ডায়েটটা মেনটেন করাটা খুব দরকার, কতটা খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন, কোয়ালিটি ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে মেডিকেশন বা ইনসুলিন, সেটা ডক্টর প্রেসক্রাইব করা। এবার ডায়েটের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আমি বলি, সেক্ষেত্রে বলবো মিষ্টি ডায়েট শুধুমাত্র যে ডায়াবেটিসের শত্রু সেরকম নয়। আমি এখনো অনেক ডায়াবেটিস পেশেন্ট থাকে যাদের কন্ট্রোল ডায়াবেটিস আছে কিন্তু তাদের মেডিকেশন চলছে, তাদের এখনো আমি রসটা চিপে এখনো তাদের খেতে বলি, কারণ ওইটার মধ্যে শুধু ছানাটাই থাকে। তো একদিন এইবার সে সেটা কি করে ম্যানেজ করবে? কারণ আজকে কোনো অনুষ্ঠান বাড়িতে গেল, সে একটা রসগোল্লা খেলো, তারপরে সে কিভাবে ম্যানেজ করবে? রসটা চিপে যদি খায় তাহলে সে কিভাবে সেটা ম্যানেজ করবে? সে কতটা কার্বোহাইড্রেট কমাবে, কতটা সিরিয়াল প্রোডাক্ট কমাবে, এইটা তাকে শেখানো হয়, সেটাকে কাউন্সিলিং এর সময় তাদেরকে বলে দেওয়া হয়। বাট ইন জেনারেল যদি আমরা বলি, শাকসবজি বেশি করে খাবেন, যেটা আমাদের গ্লুকোজ স্পাইককে কমাতে হেল্প করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডে স্টার্ট উইথ আ গুড প্রোটিন অ্যান্ড গুড ফ্যাট, নট কার্বস। সিম্পল কার্বোহাইড্রেট, সকালবেলা উঠেই আমি একটা সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো মিষ্টি জাতীয় জিনিস সেগুলো খাবেন না। প্রথমেই বলবো গুড নাটস দিয়ে, নাটসটাকে ভিজিয়ে রেখে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সেটা আপনি খেতে পারেন। বা সকালে অবশ্যই বললাম যে প্রোটিন কিছু যেন রাখবেন, সেটা মিল্ক হতে পারে, সেটা এগ হতে পারে, সেটা ছানা হতে পারে, সেটা কার্ড হতে পারে, যে কোনো জিনিস সেটা রাখতে হবে। নাম্বার 3 বলবো
কোয়ান্টিটিটা বুঝতে হবে। পেটটা ভরানোর জন্য আগে আমরা ভাতটা বেশি খাই, তারপর ডাল নিই, তারপর তরকারি নিই, ভাতটা মেখে খেতে যেটুকু লাগে সেটুকুই আমরা করি না, আমরা ভাতটা কম নেবো। সেই জায়গাতে পেটটা ভরানোর জন্য কি নেবো, 1 বাটি ডাল নেবো, আমি একটু সবজি নেবো, লিফি ভেজিটেবলস ইজ ভেরি গুড যদি তার কোনো ডাইজেশনের সমস্যা না থাকে। তারপরে কি নেবো, একটা স্যালাডস নেবো, এবং অবশ্যই প্রোটিনের কোনো আইটেম থাকবে যে প্রোটিনটা সুগার স্পাইককে কমাতে হেল্প করে। আর বলবো অনেক রাত্রি করে খাবেন না, খাওয়ার টাইমিংটা এগিয়ে আনতে হবে, একটু অন্তত 8টা 8:30টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। বাট আমি বলবো না বিজি লাইফের মধ্যে সেটা পসিবল হয় সবসময়, বাট চেষ্টা করতে হবে যতটা আগে সম্ভব। এবং খাওয়ার পরে বাড়িতেই অন্তত 10 মিনিট একটু পাইচারি করা, একটু হাঁটা, এইটা অনেকটা সুগার কন্ট্রোল করতে হেল্প করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ স্লিপ। ঘুমটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বডি খুব স্ট্রেস থাকে তাহলে কিন্তু কাজের প্রেশার হোক, যে কোনো কারণেই হোক, বডি যদি খুব স্ট্রেস থাকে তাহলে কিন্তু সুগার কন্ট্রোলে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে বলবো রাতের ঘুমটা, যদি কেউ সাউন্ড স্লিপ ঘুমোয় সেক্ষেত্রে একটা গ্রোথ হরমোন রিলিজ হয় যে আমাদের বডির মেটাবলিজমটাকে ঠিক করতে হেল্প করে, সেক্ষেত্রে সুগার কন্ট্রোল অনেকটা পসিবল। এখনকার বিজি লাইফে ঘুমটা খুবই একটা টাফ জিনিস হয়ে গেছে। এইটা লিভার রিলেটেড কিছু হয় কি, মানে লিভার কি কোনো রকম সমস্যা তৈরি করে আমাদের ঘুমের ক্ষেত্রে? ঘুমের ক্ষেত্রে বলবো ঘুমটা, আমার কাছে বহু পেশেন্ট আছে খুব ছোট, মানে সে হয়তো মাধ্যমিক দেবে এরকম, সেও রাত্রে ঘুম হয় না। ঠিক আছে, তার একটাই কারণ, যখনই রাত্রে ঘুমটা প্রপারলি হবে না সেটা কিন্তু ফ্যাটি লিভারের জন্য একদম, মানে সেটা ফ্যাটি লিভার তৈরি করে যদি রাত্রে ঘুম ঠিকঠাক না হয়। যদি প্রপার ঘুম হয় তাহলে কিন্তু অনেক সমস্যা, মানে অনেক মেটাবলিক্যালি অনেক সমস্যা কিন্তু কমে যায়। যাদের ঘুম হয় না তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি পরিমাণে দেখা যায়। তো তার যখন আসে তারা এখন হচ্ছে রাত্রে ফোন ঘাঁটা, এই রাত্রে ফোনে যখন ব্রাউজ ব্যাপারটা আসছে, ওই লাইটটা কি হয় আমাদের নার্ভকে স্টিমুলেট করে রাখে, প্লাস ওই সময় আমাদের বডিতে কিছু স্ট্রেস তৈরি হয়, লাইটের জন্য আমাদের বডিতে একটা স্ট্রেস তৈরি হয়, অ্যালডোস্টেরন হরমোন সেই সময় করতে হয়, যেটার জন্য রাতের ঘুমে অনেক সময় ডিলে হয়। এবং এখানেও কিন্তু হরমোন রিলেটেড আছে, এই অ্যাসপেক্টে কিন্তু ফ্যাটি লিভার, এই ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনা, ওয়েট গেইন হওয়ার, বেলি ফ্যাট বেড়ে যাওয়ার, এই ধরনের সম্ভাবনাগুলো বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে লিভার রিলেটেড কিছু আছে? অবশ্যই আছে। ওকে, অনেক মহিলারা বিয়ে হওয়ার পর মোটা হয়ে যাচ্ছে, বা বাচ্চা হওয়ার পর অনেকে মোটা হয়ে যায়। সেক্ষেত্রে তারা যে ফ্যাট লসটা করতে চাবে তাদের জন্য ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত? কারণ তাদের বাড়িতে অনেক ধরনের অনেক কাজ থাকে, তাদের সবসময় জিমে বা যোগা করা সম্ভব না, তাদের ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত? আচ্ছা, দুটো অ্যাসপেক্ট বলেছো, একটা হচ্ছে সে নন প্রেগনেন্ট, আর একটা হচ্ছে আফটার প্রেগনেন্সি। দুটো অ্যাসপেক্ট আলাদা। কারণ আফটার প্রেগনেন্সিটা যদি আমি প্রথমে বলি, সেক্ষেত্রে বলবো তার ডিউরিং প্রেগনেন্সি তার একটা হিউজ চেঞ্জ হয়, বডির হরমোনাল প্রোফাইলটা টোটালি চেঞ্জ হয়, এবং ওই বেবিকে ক্যারি করার জন্য বডি প্রচুর ফ্যাট ডিপোজিট করে বডিতে। ঠিক আছে, তো আফটার প্রেগনেন্সি ফ্যাট রিডাকশনের জন্য প্রথমেই বলবো ব্রেস্ট ফিড। বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে সেটা মার ক্ষেত্রে বেনিফিশিয়াল হয়, এবং তার যে ইউটেরাসটাও বেড়েছিল বা পেটের পোর্শনটা যেটা বাড়ে বা বেলি ফ্যাট যেটা তৈরি হয় সেটা কিন্তু কমাতে হেল্প করে। নাম্বার 1, ব্রেস্ট ফিড যদি মা প্রপারলি বাচ্চাকে করতে পারে সেটা তার ওয়েট লসে হেল্প করবে। নাম্বার 2 হচ্ছে বাচ্চা 6 মাস পর্যন্ত, 6 থেকে 12 মান্থ, 6 মান্থস থেকে 12 মান্থস মা কিন্তু কোনো রকম ডায়েট করা ঠিক নয়। ডায়েট করা ঠিক নয় মানে ব্যালেন্স ডায়েট করবে, কিন্তু রিডিউসিং ডায়েটে যাওয়া মোটামুটি ঠিক নয় বলা যায়। কারণ প্রথমত বাচ্চা 6 মান্থস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করে, তো তার পুরো নিউট্রিশনটা সে মার বডি থেকে পায়, তো মা যদি না খায় বাচ্চা পাবে না। এবং 6 থেকে 12 মাস পর্যন্ত বাচ্চাকে তখন এক্সট্রা বাইরের খাবার দেওয়া হয়, মানে ইন্ট্রোডিউস করানো হয়, বাট বাচ্চা তখনও পর্যন্ত পুরোপুরি বাইরের খাবারের উপর ডিপেন্ডেন্সি আসে না, তো মার ব্রেস্ট ফিডও করে প্লাস সে বাইরের খাবার খায়, তো তখনও তার মেইন নিউট্রিশনটা সে কিন্তু মার থেকে পায়। তো 12 মান্থস পর্যন্ত আমি বলবো কাউকে অন্তত রিডিউসিং ডায়েট প্ল্যানে না যাওয়ার জন্য ব্যালেন্স ডায়েট মেনটেন করুন, কি কোয়ালিটির ফুড খাবেন সেটা মেনটেন করুন, ক্যালোরি মেনটেন করুন। আফটার 12 মান্থস তখন তিনি রিডিউসিং ডায়েটে যেতে পারেন,
তার সাথে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এক্সারসাইজ এবং ডায়েটটা যদি সে প্রপারলি করতে পারে তাহলে তার কমবে। এবার এক্সারসাইজটা কখন করবেন? আর্লি মর্নিং আপনাকে কোনো একটা উইন্ডো চুজ করতে হবে 30 মিনিটসের, সেটা আপনার কনভেনিয়েন্স। সেটা ইভিনিং এ চুজ করতে পারলে ইভিনিং এ, মর্নিং এ চুজ করতে পারলে মর্নিং এ। সেটা বডির ওই টোটাল যে হরমোনাল প্রোফাইলটাকে ওটাকে মেনটেন করতে সুবিধা করে, প্লাস ফুড সেখানে ওয়েট লসে হেল্প করাবে। এর আগে বলবো প্রেগনেন্ট যখন নয় সেই সময়, বিয়ের পরে যখন মানুষ মোটা হয়েছে সেটা প্রধানত মানে 1 নাম্বার জিম বা যোগা এগুলো করার খুব একটা সময় হয় না কাজের এতে। নাম্বার 2 হচ্ছে ফুড হ্যাবিট অনেকটা চেঞ্জ হয়, কারণ আগে যেভাবে মেনটেন করতে এখন সেভাবে হয়তো মেনটেন করতে পারে না। নাম্বার 3 হচ্ছে সোশ্যাল ব্যাপারটা অনেকটা বেড়ে যায়, বাইরে বেরোনো, খাওয়া দাওয়া এই ব্যাপারটা অনেকটা বেড়ে যায়। এগুলোর জন্য এটা যদি কেউ নিজে থেকে কেউ চেক করেন সেক্ষেত্রে অবশ্যই কমে যায়। ফুড যদি টোটাল ফুড কনজাম্পশন যদি ঠিকঠাক খান, বা একটু একটা যে কোনো একটা উইন্ডো চুজ করে যদি বাড়িতেই কোনো রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, ছাদে বারান্দায় যদি কোনো রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, তাহলে সেটা প্রপারলি মেনটেন করা সম্ভব হয়। এবং তার জন্য যদি কেউ না মানে পারেন সেটা মেনটেন করতে, কারোর হেল্প নিলে অবশ্যই বলে দেওয়া যায়, অসুবিধা হয় না। ওকে, আচ্ছা, ফ্যাট লস আর ওয়েট লস দুটো আলাদা আলাদা জিনিস। তা ডায়েটিশিয়ানরা কোনটা বেশি রেকমেন্ড করে, ঠিক আছে? আর ফ্যাট লস বা ওয়েট লস যারা করছে তাদের ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত? ওকে, ফ্যাট লস এবং ওয়েট লসের মধ্যে ডিফারেন্সের মধ্যে ডায়েটিশিয়ানরা রেকমেন্ড করবে অবভিয়াসলি ফ্যাট লস। ওকে, বিকজ ফ্যাট অবশ্যই দেখবেন ফ্যাট হালকা জিনিস, জলের উপর ভাসে, ফ্যাট হালকা জিনিস। বডি থেকে প্রথমেই যারা ডায়েট প্ল্যান মেনটেন করেন প্রপারলি তাদের আগে ইঞ্চেস লস হয়। ইঞ্চেস লস মানে কি? রোগা হচ্ছেন কিন্তু ওয়েট অতটা কমে না, তার মানে বডির যে এক্সট্রা ফ্যাট পোর্শন সেইটা কমছে, ওয়েট কিন্তু অত তাড়াতাড়ি কমে না। তো আপনার ধরুন ইঞ্চেস লস ফার্স্ট মান্থে আপনার, মানে আমরা ইন জেনারেল বলি ওয়েট লসের ক্ষেত্রে 3 to 4 কেজি নর্মাল ফার্স্ট মান্থের ক্ষেত্রে। অনেকে সেটা 6 কেজিস পর্যন্ত যায়, 4 to 6 কেজিস ইজ নর্মাল হেলদি ওয়েট লস। এবং সেক্ষেত্রে বলবো অনেকটা মাসেল যদি আপনার লস হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েট লস তাড়াতাড়ি হয়। মাসেল খুব ক্রুশিয়াল একটা জিনিস, মাসেলটা তৈরি করতে সময় লাগে, তো মাসেল লস ইজ নট রিকমেন্ডেড, অনলি ফ্যাট লস ইজ রিকমেন্ডেড। তার জন্য যদি সময়ও বেশি লাগে দ্যাটস ফাইন, বাট হেলদি ফ্যাট লস যদি কেউ করতে চায় সেক্ষেত্রে সময় লাগে বাট সেটা কমে। এবং ডায়েটের ক্ষেত্রে বলবো অনেক কিছু ভ্রান্ত ধারণা আছে এক্ষেত্রে, বাট খুব হেলদি ভাবে যদি কেউ লাইফ চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে হলো কার্বোহাইড্রেটটা লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে। কার্বোহাইড্রেট মানে সিরিয়াল প্রোডাক্ট, ভাত, রুটি, মুড়ি, ওটস, কর্ন, এগুলো প্রত্যেকটা সিরিয়াল প্রোডাক্ট, অ্যান্ড পালসেসের মধ্যে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এই দুটো লিমিটেড পরিমাণে খেতে হবে। যতটা পরিমাণে প্রোটিনটা একটু বেশি বাড়াতে হবে এবং প্রয়োজন মতো ফ্যাট খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ভিটামিনস এবং মিনারেলস, এর দুটো যারা যোগান দেয় প্রধানত সবজি এবং ফল, এইগুলো বেশি পরিমাণে খেতে হবে। তাহলে এই পুরো ব্যালেন্সটা যদি প্রপারলি করা যায় তাহলে তার ফ্যাট লস হবে ওয়েট লসের থেকেও। ওকে, আচ্ছা, যারা ফ্যাট লস বা ওয়েট লস করছে তারা অনেকে নানান ধরনের ভুলভাল কথার মধ্যে চলে যায়, সেইগুলো যদি আমাদের একটু বলো যে এমন কি কি সমাজের জিনিসগুলো ছড়িয়েছে যেগুলো করা উচিত কিন্তু অনেকে করে না, বা অনেকে যেগুলো করা উচিত না সেগুলোও করে। আচ্ছা, প্রথমেই বলবো মানুষের একটা খুব ভুল ধারণা আছে, আমি যখন ওয়েট লসে যাচ্ছি তার মানে আমি কোনো ভাত টাত খাবো না। প্রথমেই তারা ভাতটাকে শত্রু বানিয়ে ফেলে, ভাতটা বন্ধ করে দেয়, বা রুটিটা খাবো না, ভাত খেলে আমি মোটা হয়ে যাবো। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ ভাত থেকেও যে পরিমাণ কার্বোহাইড্রেট পাবো, প্রোটিন রুটি থেকেও আমরা সেটাই পাবো। ভাতটা এমন একটা জিনিস, ভারতবর্ষের স্টেপল ফুড হচ্ছে রাইস, এবং রাইসের মধ্যে কেউ যদি ডেকি চাটা চাল বা খুব পলিশ চাল কেউ যদি না খায়, পারবয়েলড রাইস নর্মাল আমরা যেটা খাই, তাতে বি কমপ্লেক্স সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং সেই বি কমপ্লেক্সটা আমরা খাই বলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় না, আমাদের মেটাবলিক প্রসেস অনেক ভালো থাকে। তো সেই আমরা যদি ভাতকেই প্রথমে হচ্ছে ভাত খাবো না, ভাত কিছুটা এফেক্ট করে ওয়েট লসের ক্ষেত্রে, বাট পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। ভাত খেয়েও ইজিলি ওয়েট লস করা যায়। নাম্বার 2 হচ্ছে প্রচুর প্রোটিন খেতে হবে। এই প্রচুর প্রোটিন একটা মারাত্মক জায়গা সৃষ্টি করে, স্পেশালি যারা জিম করেন তাদের ক্ষেত্রে বলবো।
প্রচুর প্রোটিন কিন্তু আমাদের বডিতে, আপনার বডি কতটা নিতে পারছেন সেটা দেখাটা খুব দরকার। তার কারণ যখনই এক্সেস প্রোটিন খাবে, সেই প্রোটিন যদি বডিতে ইউটিলাইজ না হয়, তাহলে কিন্তু বডি সেই এক্সট্রা প্রোটিন কিডনিতে প্রেশার করবে, এবং সেখানে কিডনির ওপর চাপ সৃষ্টি হবে, সেখানে লিভারের ওপর চাপ সৃষ্টি হবে। সেখানে প্রথমেই বলবো যে প্রোটিন আপনি ততটাই খান যতটা আপনার লাগবে, এবং কতটা লাগবে সেটা আপনি জানেন না, তো ডক্টর নিউট্রিশনিস্ট, ডক্টর ডাইটিশিয়ান, তবেই আপনি বুঝতে পারবেন। এই এক্সট্রা খেলে কিন্তু বেশি সমস্যা হয়। আরেকটা কথা, এটা না বললেই নয়, সেটা হচ্ছে আমি কার্বোহাইড্রেট খাবো না, আমি প্রোটিনই খাবো, ফ্যাটই খাবো, তবেই আমি ওয়েট লস করবো। এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। কারণ প্রোটিনটাকে যদি ইউটিলাইজ করতে হয় প্রপারলি, কি জন্য ইউটিলাইজ করবো? আমার মাসেল গেইন করার জন্য, ইমিউনিটি গ্রো করার জন্য। তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট খেতে হবে, না খেলে প্রোটিন ওই কাজগুলো করতে পারবে না। তো পুরোটাই ব্যালেন্স, যদি আমরা ব্যালেন্সে মেনটেন করতে পারি তাহলে এটা সম্ভব। ওকে, আচ্ছা, তুমি বেশি খাওয়ার কথাটা বললে, সেক্ষেত্রে এখন অনেকে অনেক বেশি পরিমাণ খেয়ে নেয়, যতটা শরীরে দরকার নেই তার থেকেও গলা অবধি পুরো খেয়ে নিল। বিশেষ করে বাইরে যারা খাচ্ছে, অনেকে বিরিয়ানি অনেক পরিমাণ খেয়ে নিচ্ছে। এইগুলো আমাদের কতটা ক্ষতি করতে পারে শরীরে? প্রচন্ডই ক্ষতি করে। তার কারণ হচ্ছে যখন খাচ্ছেন, ইয়াং বয়সে যদি যারা খান, তারা বুঝতে পারছে না বাইরে যাচ্ছে, এইটা আমার খেতে ভালো লাগে, আমি পুরোপুরি খেয়ে নিলাম, তারপরেই দেখবেন তার ডাইজেশন ইস্যু হবে। এটা হয়তো সে বললো না বা সে বুঝতে পারছে না, কিন্তু তার ডাইজেশনের সমস্যা হয়। তো আরেকটা কি হচ্ছে, আমি যতদূর খাচ্ছি সেটা আমাদের বডিতে ততটাই স্টে করছে, মানে পুরো ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমে পুরো ভেঙে 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 তবে একদম ছোট ছোট কণায় যদি যায়, তবেই বডি সেটাকে অ্যাবজর্ব করে। সুতরাং এক্সেস খাওয়াটা একদমই উচিত নয়, সেটা বুঝে খাওয়ার দরকার। এবং যতটা ভালো লাগে, কোনো জিনিস ভালো লাগলে অবশ্যই খান, বাট সেটা বুঝে খান। কারণ একটা ধরুন, একটা বডি একটা রিদমে চলছে, একটা মেশিন একটা রিদমে চলছে, তাকে আমি এক্সেস জিনিস দিয়ে দিলেন, এবার তাকে জোরে জোরে আপনি সেটাকে চালাচ্ছেন, তো অবভিয়াসলি সেটা একটা সময় আপসেট হবে না। তো এই প্র্যাকটিসটা করা ঠিক না। তো ওই ক্ষেত্রে একটা কথা বলি, অনেকে না আমার যে পেটটা ভরে গেছে এইটা বুঝতে পারে না, ঠিক আছে, বারবার ঘুরছে ফিরছে, খেয়েই যাচ্ছে। এটা কিন্তু ইটস আ হিডেন সাইন এন্ড সিমটম অফ দ্য ডায়াবেটিস। কারণ বডিতে যদি ইনসুলিন রেসিস্টেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ধরুন সকালবেলা সে প্রচুর পরিমাণে কিছুটা সুগার দিয়ে কিছু খেলো, চিনি দিয়ে সামথিং মিষ্টি কিছু খেলো, সুগার স্পাইকটা যখনই উঠবে, কোনো গ্রাফ একদম হাই পিক আপে ওঠার পর সে নামবেই। যখনই নামছে তখনই কিছুক্ষণ পরে আবার সে, তার মনে হচ্ছে তাই কিছু খেতে হবে, এবং তখনই সে কিছু একটা খাচ্ছে, আবার কিছু একটা বিস্কিট বা পেস্ট্রি বা চকলেট কিছু একটা খেলো, দ্যাটস অল আর কার্বোহাইড্রেট। দেন আবার সুগার স্পাইক হলো, দেন আবার যে সুগার স্পাইকটা যখন নামবে আবার তার খেতে পাবে। তো ইটস আ ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটমস বেসিক্যালি। তো প্রত্যেকের এই জায়গাটা একটু অ্যাওয়ার হওয়াটা খুব দরকার। ওকে, তুমি চিনির কথা বললে, চিনি নাকি কোকেনের থেকেও ডেঞ্জারাস একটা নেশা, বিশেষ করে ডায়েটের ক্ষেত্রে। চিনিটা কতটা রেকমেন্ডেড জিনিস ডায়েটিশিয়ানদের জন্য? আচ্ছা, নেশা টার্মটা কিন্তু একটা, মানে কি বলবো, নেশা টার্মটা নিয়ে আমি বলবো। ফার্স্ট সুগারটা বলবো, তারপর সুগার কেন নেশা সেটাও বলবো। সুগারটা ইজ নট রেকমেন্ডেড। তার একটাই কারণ হচ্ছে, আমরা সারাদিনে যা খাবার খাই, আমরা যথেষ্ট পরিমাণ ক্যালোরি খাই, তারপরেও যদি চিনি খাই, 5 গ্রাম চিনি থেকে আমি সলিড এনার্জিটাই পাবো, তাতে কোনো নিউট্রিয়েন্টস, এক্সট্রা কোনো নিউট্রিয়েন্টস নেই। চিনি কতটা দরকার হয় আমাদের শরীরে? আমাদের শরীরে কার্বোহাইড্রেট যতটা পরিমাণ আছে ততটাই, মানে এক্সেস চিনি থেকে তো আমরা শুধু গ্লুকোজই পাবো, তো গ্লুকোজ যতটা পরিমাণ শরীরের প্রয়োজন সেটা আমরা টোটাল ক্যালোরি হিসেবে পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু এক্সেস সুগারের প্রয়োজন হয় না বা পড়ছে না। বাট যদি বলেন যে রেকমেন্ডেড, আমি কি তাহলে চা খাবো না, যদি আপনার কোনো ডিজিজ না থাকে, সেক্ষেত্রে 5 গ্রাম ইজ রেকমেন্ডেড। 5 গ্রাম সেফ, সে খেতে পারে একদিনে, বাট তার বেশি কখনোই রেকমেন্ড আমরা করি না। এবার বলতে হবে নেশাটা কেন মানুষ এই যে খাবার খাওয়ার পরে একটা মিষ্টি খেলে ভালো হয়, এটা হয়তো, এটা কিন্তু নেশা থেকেই হয়। কেন নেশা? কারণ কোনো খাবার খাওয়ার পরে, ধরো আপনি চিকেন খেলেন, সেগুলো ঝাল টেস্ট বা তেতো টেস্ট, কোন রকম এই যে টেস্ট গুলো পাওয়ার পর যদি আপনি সুগারের টেস্ট বা মিষ্টিটা পান, তখন আমাদের একটা হরমোন সিক্রেট হয়। সেই হরমোনটা কি করে, আমাদের একটা বেশ কাম ব্যাপারটা, একটা স্যাটিসফ্যাকশন, একটা হ্যাপিনেস এইটা দেয় প্রধানত। সেইটাতে
প্রধানত এই এই জিনিসটা আসে সুগার খেলে, যে সুগার অ্যাডিকশন বলে কথাটা, যে সুগার অ্যাডিকশন এই কারণেই বলে। ওটা খেলে একটা প্লেজার আসে, এই প্লেজারটা প্রধানত সবই হরমোনাল রেগুলেশনের উপর কাজ করে। চিনি হয়ে গেল, এবার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো নুন। নুনটা, কাঁচা নুন অনেকে খায়, ঠিক আছে, তরকারিতে দেওয়ার পর অনেকে কাঁচা নুন নিয়ে খায়। কাঁচা নুনটা কতটা ভালো? স্বাদ মতো তরকারিতে নুন খাওয়াই ভালো, কাঁচা নুন না খাওয়াই ভালো। এবার বলবো কেন। সেটা হচ্ছে এক্সট্রা নুন, স্পেশালি আমরা হার্টের পেশেন্ট যারা থাকে, যাদের ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, হাইপার টেনশন থাকে, তাদের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি না। বাট আমরা যখন অনেক প্যাকেজ ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর নুন দেওয়া থাকে, তো আমরা এক্সট্রা সোডিয়াম অনেক বেশি কনজিউম করে ফেলি। তার উপর যদি আমরা আবার কাঁচা নুন খাই, সেক্ষেত্রে তো প্রচুর পরিমাণে সোডিয়াম আমাদের বডিতে চলে যায়, এবং সোডিয়াম এবং পটাশিয়ামের ইমব্যালেন্স তৈরি হয়। সোডিয়াম পটাশিয়াম যদি ইমব্যালেন্স তৈরি হয়, তাহলে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য আমরা বলি যে কাঁচা নুনটা বন্ধ রাখুন, বা যে কোনো প্যাকেজ ফুড তাতে যদি প্রচুর সোডিয়াম দেওয়া থাকে, সেগুলো আপনারা অ্যাভয়েড করে চলুন। আমরা নর্মাল খাবার থেকে যে সমস্ত সোডিয়াম আমাদের শরীরে যায়, ইটস এনাফ ফর আস। এখন অনেক বড় একটা রোগ সবার মধ্যেই দেখা দিচ্ছে, সেটা হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের জন্যে কি কি খাবার দায়ী হতে পারে? বিশেষ করে অনেকে সকালবেলা যখন জিমে যাচ্ছে, জিমে যাওয়ার পর কিছুক্ষণ জিম করার পরই তাদের হার্টের ব্যথা শুরু হচ্ছে, তারপরে হার্ট অ্যাটাক দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত হার্ট অ্যাটাকের জন্য, আর কোন কোনগুলো খাওয়া উচিত? আচ্ছা, ইন নর্মাল পিপল যারা আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অ্যাসপেক্টটা নর্মাল, মানে তাদের ক্ষেত্রে যে হার্ট অ্যাটাক হয়, নর্মাল যারা পিপল আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকটা এড়ানোর জন্য প্রথমেই বলবো কার্বোহাইড্রেটটা, সিম্পল সুগার্স খাওয়া, সিরিয়াল প্রোডাক্ট, ময়দা খাওয়া, প্রসেসড ফুড খাওয়াটা বন্ধ করতে হবে, যাতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। নাম্বার 2 হচ্ছে লটস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যাতে পটাশিয়াম রিচ থাকে, সেই সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স করতে সুবিধা করবে। নাম্বার 3 হচ্ছে প্রোটিন, গুড কোয়ালিটি প্রোটিন খেতে হবে, যতটা পরিমাণ প্রয়োজন ততটা খেতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টস মানে ভাইটামিনস এবং মিনারেলস যতটা পরিমাণে দরকার ততটা খেতে হবে, এক্সেস বলবো না, বাট যতটা দরকার ততটা আমরা খাই না, সেটা খুব দরকার। নাম্বার 5 বলবো কার্ড ইজ ভেরি গুড, দই, টক দইটা খুব ভেরি গুড, ওটা খাওয়া খুব প্রয়োজন। এছাড়া বলবো নাটস ইজ ভেরি গুড অপশনস, ওতে প্রচুর ওমেগা-3 ওমেগা-6 থাকছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস থাকছে, যেটা আমাদের বডিতে গুড ফ্যাট বা এইচডিএল তৈরি করতে হেল্প করে, এলডিএলটাকে কমায়। এইগুলো যদি মেনটেন করা যায়, এবং এক্সারসাইজ, এটা যদি আমরা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে খুব ভালো। এবং অ্যালকোহল কনজাম্পশন এবং স্মোকিং, এই দুটোকে কন্ট্রোল করতে হবে মেনলি হার্টের ক্ষেত্রে। এবং যারা জিম করেন তাদের ক্ষেত্রে বলবো কিছু তারা ভুল ধারণা মেনটেন করেন, এক্সেসিভ পরিমাণে প্রোটিন খান, এক্সেসিভ পরিমাণে প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, এগুলো হয়তো ওনারা ইউজ করে থাকেন, আমি জানি না, আমার তাতে কেস স্টাডি আমার কাছে নেই, আমি বলতে পারবো না, বাট স্টিল এগুলো যদি খুব প্রচুর পরিমাণে ইউজ করে, কারণ তারা পিছনে ব্যালেন্সে দেখেও না তাতে কি কি নিউট্রিয়েন্টস আছে, তো সেটা তার বডির ক্ষেত্রে কিভাবে এফেক্ট করতে পারে। প্রধানত এগুলোর কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ছে ফর জিম। ওকে, আচ্ছা, যে ডায়েট করছে আর যে ডায়েট করে না, অনেকে অনেক সময় বলে যে এইটা খাওয়া ভালো, ওইটা খাওয়া ভালো না। একটা নর্মাল মানুষের আমাকে ডায়েট প্ল্যান বলো, যে নর্মালি তার লাইফটাকে ব্যালেন্স রাখবে, তার সব কিছু ঠিকঠাক থাকবে, একটা নর্মাল ডায়েট প্ল্যান ইন জেনারেল। ওকে, প্রথমে বলবো তার সারাদিনের ফুড হ্যাবিটকে 3টে ভাগে ভাগ করতে হবে, যেটা আমরা প্রথমেই বলেছি, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। আর তার মাঝখানে যদি সময় পান, তাহলে সে মিড মর্নিং আর মিড ইভিনিং এই স্ন্যাক্স গুলো নিতে পারে। ফার্স্ট মর্নিং এ বলবো ডে স্টার্ট উইথ লুকওয়ার্ম ওয়াটার, যে কোনো টাইপ অফ ওয়াটার, একটু গরম জল, উষ্ণ গরম জল, যেটা আমাদের মেটাবলিক রেটটাকে ফার্স্ট স্টার্ট করবে বডি, এটা দিয়ে স্টার্ট হোক। নেক্সট ব্রেকফাস্টে অবশ্যই রিচ ইন প্রোটিন থাকতে হবে, গুড কোয়ালিটি প্রোটিন থাকতে হবে, এবং গুড ফ্যাট থাকতে হবে, এবং অবশ্যই সেখানে মিষ্টিটা আগে নয়। ফার্স্ট খাবো আমি হচ্ছে প্রোটিন, তারপরে খাবো ফ্যাটস, এবং সেখানে যদি কোনো ফ্রুটস থাকে বা স্যালাডস থাকে, ইটস ভেরি গুড। তারপরে খাবো আমি সিরিয়াল প্রোডাক্ট, এবং সিরিয়াল প্রোডাক্ট অবশ্যই সেটা কমপ্লেক্স হবে, যেমন ওটস হবে, যেমন হাতে গড়া আটার রুটি হবে, এইগুলো তারা খেতে পারে। এরপরে আসছে মিড মর্নিং, সেখানে চা খেতে পারেন, চা ইজ লিকুইড ফর্মে, এনি টাইপ অফ ফ্রুট খেতে পারেন, ফ্রুট জুস খেতে পারেন, এইগুলো খেতে পারেন।
তারপরে আসবো লাঞ্চে, অবশ্যই সেখানে ভাতের কোয়ান্টিটি, ভাত বা স্টেপল ফুড যেটা ভাত রুটি সেটা খেলেন, তার সঙ্গে একটা সবজি নেবেন, একটা বা দুটো লিফি ভেজিটেবলস হলে সবচেয়ে ভালো। তার সঙ্গে মাছ বা মাংস বা ডিম, ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে পনির, ডাল, যে কোনো কিছু একটা প্রোটিন সোর্স রইলো, তার সঙ্গে স্যালাডস। এবং ইভিনিং এ বলবো নাটস তারা খেতে পারেন। যদি কতগুলো যারা অফিসও যান তারাও নাটস ক্যারি করতে পারেন, বাইরের খাবার থেকে অনেকটা বাঁচায়, প্লাস এটা অনেকটা পেটটা ভরাট রাখতে হেল্প করে নাটস। আর তারপরে রাত্রিবেলা ফিরে বলবো ইজি টু ডাইজেস্টেবল হেলদি ফুড খান। সেখানে খুব কষিয়ে রান্না করা বা মাটন বা চিকেন এগুলোর থেকেও আমি বলবো সিম্পল একটু সহজপাচ্য খাবার, যেটা প্রোটিন অবশ্যই থাকবে, যে কোনো মাছ বা পনির, এটা রিকমেন্ডেড। কষিয়ে খাবারটার থেকে ঝোল খাওয়াটা বেশি ভালো। হ্যাঁ, রাত্রিবেলা ইজি টু ডাইজেস্টেবল ফর্ম, কারণ সারাদিনে মানুষ খেটে আসার পর তার মধ্যে একটা এক্সহশন থাকবে, একটা এমনিতে এক্সস্টেড থাকছে, বডি অলরেডি স্ট্রেস থাকছে, তারপরে সে রিল্যাক্স করে ঘুমোতে যাবে। তো খুব বেশি পরিমাণে খেলে ঘুমের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়। তো বলবো হালকা খাবার যেটা ইজি টু ডাইজেস্টেবল ফর্মে খান। কোনো রকম চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করেও খেতে পারেন, খুব পাতলা করে, এরকম করে তারা খেতে পারে, চিকেন স্টু, একটা রুটি, এইভাবে খেতে পারেন। আর শোবার অন্তত খাবার, রাতের ডিনার এবং শোবারের মধ্যে অন্তত যেন 2 ঘন্টা গ্যাপ রাখা সম্ভব যদি হয়, ইটস ভেরি গুড অপশন। যদি এটা কেউ সারাদিনে মেনটেন করতে পারে তাহলে ইন জেনারেল পারপাস অনেক সুস্থ থাকতে পারবে। আচ্ছা, অনেকে উপোস করে, আমাদের হিন্দু ধর্মেও অনেকে অনেক পুজোতে উপোস করতে হয়, উপোস করাটা কতটা ভালো? হ্যাঁ, এটা অনেক এই প্র্যাকটিসটা নতুন উঠছে, আমি ফাস্টিং করছি এই ব্যাপারটা, বাট এটা আমাদের অনেক দিন ধরে আমাদের ভারতবর্ষের প্রথা হিসাবে ইউজ হয়। তো তার অবশ্যই একটা সায়েন্টিফিক রিজন আছে। ধরুন আমাদের বডিকে এই উপোসের সময় বা কোনো একদিন যদি আমি না খাই বা কোনো একদিন যদি আমি শুধু লিকুইড ডায়েটের ওপরে থাকি, তাহলে বডির যে পুরো সিস্টেম, সেই সিস্টেমটা অনেকটা ডিটক্সিফাই হয় এবং অনেকটা তারা রিল্যাক্স হয়। তো সেক্ষেত্রে বডির রিকভারি অনেক সময় হয়, বডি থেকে প্রচুর টক্সিনস বেরিয়ে যায়, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো, এবং মেটাবলিক স্টেবিলিটি, মেটাবলিক্যালি রেটটা অনেকটা বাড়ে। কিন্তু এটা সবার ক্ষেত্রে রিকমেন্ডেড নয়। উপোস আমি সবাইকে বলতে পারি না। যার ডাইজেশনের সমস্যা থাকে, যার গ্যাস্ট্রো রিলেটেড পেপটিক আলসার বা এই ধরনের কোনো সমস্যা থাকে, তাদের কিন্তু এটা করা উচিত নয়। যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে ইটস নট রেকমেন্ডেড, কারণ তাদেরকে টাইমে ফুডটা খেতে হয়, নইলে কিন্তু তাদের সুগার স্পাইক বলো, তারপর যারা খাবার খায় তাদের ক্ষেত্রে, বা যাদের ডাইজেশনের সমস্যা তাদের ক্ষেত্রে যদি খাবার না, পেট জ্বালা হওয়ার সম্ভাবনা থাকে, এগুলোর অনেক রকম সমস্যা থাকে। তো এটা সবার ক্ষেত্রে রেকমেন্ডেড না, বাট ইন জেনারেল কেউ যদি এটা ফলো করে সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন এই হিসাবে, সেটা কিন্তু খুব ভালো অপশন। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা চলে গেল, এবার আমাদের শরীরে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো জল। জল শরীরের পক্ষে কতটা দরকার একদিনে কেউ যদি রিকমেন্ড আমরা করি, অন্তত 3 থেকে 3.5 লিটার জল খাওয়া খুব দরকার। এবার জলটা শুধুমাত্র যে আমরা জল হিসাবেই খেলাম, পানীয় জল হিসাবেই খেলাম সেটা না, জেনারেলি 2 থেকে 2.5 লিটার আমরা জল হিসাবে খেতেই পারি। এছাড়াও কিভাবে খাওয়া যায়, আমি লস্যি করে খেতে পারি, আমি ডাবের জল খেতে পারি, আমি ডালের জল খেতে পারি, আমি ছাতুর শরবত করে খেতে পারি, ছাঁচ করে খেতে পারি, কোনো স্টু, চিকেন স্টু, ভেজ স্টু ফর্মে খেতে পারি, স্যুপ ফর্মে খেতে পারি, যে কোনো ফর্মে খেতে পারি। বাট লিকুইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের টক্সিন এলিমিনেশন, আমাদের বডির হাইড্রেশন, সমস্ত কিছুর ক্ষেত্রে লিকুইড পোর্শনস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা দিদি, একটা কমন কোয়েশ্চেন আছে, সেটা অনেকে দুধ খায়, সকালেও খাচ্ছে রাতেও খাচ্ছে, সেক্ষেত্রে দুধ জাতীয় খাবারটা বা দুধ খাওয়াটা কতটা ভালো? আচ্ছা, মিল্ক ইজ আ ভেরি গুড কোয়ালিটি প্রোটিন, যেটা প্রধানত প্রাণীজ প্রোটিন থাকছে, তাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, ভিটামিন এ থাকে। যখন আমাদের ম্যাক্সিমাম পিপলের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসছে, সেখান থেকে মিল্ক ইজ ভেরি গুড অপশন। ভেজদের ক্ষেত্রে তো, যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে মিল্ক ইজ ভেরি গুড অপশন। সকালে মিল্ক খেতে পারেন, ব্রেকফাস্টে আমরা অনেক সময় খাই, ওটসটা খাই, কর্নফ্লেক্স খাই, মিল্কের সাথে ইজ ভেরি গুড অপশন। রাতের বেলাও যারা মিল্ক খান তাদের ক্ষেত্রেও বলবো, মিল্ক কিন্তু অনেকটা আমাদের ইনসোমনিয়া, মানে যাদের রাতে ঘুম আসে না, সেইটা হেল্প করে, সেটাকে রিকভারিতে হেল্প করে, রাতে ঘুম আসাতে হেল্প করে। তো মিল্ক জাতীয় কোনো খাবার আমরা খেতে পারি রাত্রে। এবং মিল্কের ক্ষেত্রে মেনলি যে সমস্যাটা, সেটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স অনেকের থাকে।
যাতে মিল্কের মধ্যে একটা মিল্কের যে কার্বোহাইড্রেট থাকে সেটাকে ল্যাকটোজ বলা হচ্ছে। সেই ল্যাকটোজ কেউ যদি হজম করতে না পারে তার শরীরে কোনো একটা এনজাইম না থাকার জন্য, সেই তারা মিল্ক ডাইজেশন করতে পারে না। তারও ক্রাইটেরিয়া আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে, সবাই পুরোটা না, হয়তো সে মিল্কটা টলারেট করতে পারে না বাট মিল্ক প্রোডাক্ট টলারেট করতে পারে, বাট তারা হয়তো কার্ড টলারেট করতে পারে, দইটা, কারণ তখন ল্যাকটোজ তো ল্যাকটিক অ্যাসিড হয়ে যায়, তখন সেটা তারা টলারেট করতে পারে। ইটস ডিপেন্ডস অন, মানে এটা ভ্যারি করে, যার হচ্ছে তার উপরে ভ্যারি করে। আরেকটা হচ্ছে দুধে অ্যালার্জি, যদি তার পার্টিকুলার মিল্কে অ্যালার্জি থাকে তাহলে সে মিল্ক কোনোভাবেই, মানে সে মিল্ক প্রোডাক্টও খেতে পারবে না, কোনো মতেই সে সেটা খেতে পারবে না। এই দুটো ক্ষেত্রে মেনলি সমস্যা হয়। আদারওয়াইজ ইন জেনারেল পিপল যাদের দুধে কোনো সমস্যা হয় না তারা মিল্ক খেতে পারে। ইটস ভেরি গুড অপশনস। এতক্ষণ ধরে আমরা ডায়েটের উপর অনেক কিছু আলোচনা করেছি। এবার পডকাস্ট বলার একটা সিগনেচার কোয়েশ্চেন আছে, সেটা হলো যে তুমি ভগবানে কতটা বিশ্বাস করো, এটা যদি একটু মনে বলো। কারণ সবাই কোনো না কোনো জায়গায় কারোর না কারোর সাথে কিছু অদ্ভুতও ঘটে, কিছু আবার ভালোও ঘটে, কিছু খারাপও ঘটে। খারাপ থাকলে ভালো আছে, তাই ভগবানের উপর আমাদের খুব আশ্বাস আছে। তাই তোমাকে আমি জিজ্ঞেস করছি, ভগবানে তুমি কতটা বিশ্বাস করো? আমি ভরসা করি, অন্তত 50% ভরসা করি। ওকে। কারণ আমার সব কাজ ভগবান করে দেবে এটা হয় না। ভগবান আমাকে আশীর্বাদ করেছেন, ভগবান আমাকে সুস্থ সবল জন্ম দিয়েছেন, বাকিটা আমাকে খাটতে হবে, আমার কাজ দিয়ে করতে হবে। তো ভগবানকে অবশ্যই বিশ্বাস করি, তার আশীর্বাদ ছাড়া তো আমরা এগোতে পারি না। প্লাস আমার কর্মটা একটা অনেক বড় ফ্যাক্টর। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের পডকাস্টে আসার জন্য। তোমাকে, তোমার এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো, তার কারণ হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকটা মানুষের মধ্যে সাইন্টিফিক কিছু ডেটা দিতে পারলাম, যাতে মানুষের মধ্যে থেকে এই অন্ধবিশ্বাসটা না থাকে এবং তারা খাবার সম্বন্ধে তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা সেটা যেন দূর হয় এবং তারা প্রপার খাবার খেয়ে যেন সুস্থ থাকতে পারে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদম। এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা এর মধ্যে অ্যাড করতে পারিনি। আশা করি নেক্সট পডকাস্টে সেটা আমরা আনার চেষ্টা করব। একদম। আর আমাদের পডকাস্ট সেগমেন্টে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো একটা র্যাপিড ফায়ার, যেখানে 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে তাড়াতাড়ি করে উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন হলো যে বাড়ির খাবার না বাইরের খাবার? অবভিয়াসলি বাড়ির খাবার। ওকে। ভেজিটেরিয়ান ডায়েট আর নন ভেজিটেরিয়ান ডায়েট? বোথ। কিছু কিছু ক্ষেত্রে ভ্যারি করে, বাট বোথ ধরনের মানুষই থাকেন। ওকে। যোগা আর জিম? যোগা ফার্স্ট প্রেফারেন্স, আর কিছু ক্ষেত্রে জিম। ওকে। নিউট্রিশনিস্ট আর ডায়েটিশিয়ান? ডায়েটিশিয়ান। ওকে। ফর প্যাথোলজিক্যাল পারপাস, যখন সেটা রিসার্চে চলে যাবে তখন অবভিয়াসলি নিউট্রিশনিস্ট। আর তোমার মতে কোন মিলটা সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার? ব্রেকফাস্ট, কারণ আমাদের রাত্রের ফাস্টিংটা ফার্স্ট আমরা ব্রেক করছি ব্রেকফাস্ট দিয়ে, মানে ডে স্টার্ট উইথ দ্য ফুড ইজ ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের পডকাস্ট ওয়ালাতে আসার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন আমরা পডকাস্টটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের পডকাস্ট আরও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।